শিক্ষার্থীরা, আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে রাজনীতি, অর্থাৎ পলিটিক্স। হ্যাঁ শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে এই বছর তোমরা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স রয়েছে, আজকের এই ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। তো আজকে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্সের মেজরের পেপার 1 ইউনিট 1-এ যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো রাজনীতি বিষয়টা কি, এর ধারণা, এর প্রকৃতি এবং এটিকে বোঝার জন্য যে বিভিন্ন রাষ্ট্র দার্শনিকরা যে বিভিন্ন পদ্ধতিগুলো ব্যবহার করেছেন, সেগুলো আমরা আজকে বিশদভাবে জানব। প্রথমত আমি আলোচনা করব যে রাজনীতি কি, অর্থাৎ হোয়াট ইজ পলিটিক্স। তো এই রাজনীতি শব্দটা শোনা মাত্রই আমাদের মনে ক্ষমতা, তারপর সরকার, নির্বাচন বা আইন প্রণয়নের মতো কিছু বিষয় এগুলো উঠে আসে। কিন্তু রাজনীতির ধারণাটি এর চেয়ে অনেক গভীর এবং বিস্তৃত। রাজনীতি শব্দের যদি ব্যুৎপত্তিগত অর্থের কথা আমরা বলি, তাহলে এই পলিটিক্স শব্দটা এসেছে গ্রিক শব্দ পোলিস, POLIS, অর্থাৎ গ্রিক শব্দ পুলিশ থেকে এই পলিটিক্স শব্দটা এসেছে। তো এর একটা অর্থ রয়েছে। অর্থ কি? অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, যেটাকে ইংরেজিতে সিটি স্টেট বলা হয়। তো প্রাচীন গ্রিসে এই নগর রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী এবং নাগরিকদের জীবন পরিচালনার নিয়মকানুন নিয়ে যে আলোচনা হতো, তাকেই রাজনীতি বলা হতো। অর্থাৎ প্রাচীন গ্রিস থেকেই এই রাজনীতির ধারণাটা এসেছে, আমরা বলতে পারি। তাহলে তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু আসতে পারে যে পলিটিক্স শব্দটা কোন শব্দ থেকে এসেছে এবং তার অর্থ তোমাদেরকে অবশ্যই জানা থাকতে হবে। তাহলে রাজনীতি শব্দটা এসেছে সেই গ্রিক শব্দ পুলিশ থেকে। পলিটিক্সটা কোথায় থেকে এসেছে? গ্রিক শব্দ পুলিশ থেকে। এবং এটার অর্থ কি? অর্থটা হচ্ছে কি নগর রাষ্ট্র বা সিটি স্টেট। তো এবার যদি আমরা এটার একটা সংজ্ঞা দেই, তাহলে সহজ কথায় আমরা বলবো যে রাজনীতি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটা সমাজ বা একটা গোষ্ঠী তাদের সম্মিলিত সিদ্ধান্তগুলো গ্রহণ করে। তো এটি হলো একটা বিরল সম্পদ। রাজনীতির ভাষায় এটাকে একটা স্কেয়ার রিসোর্স বলা হয়, একটা বিরল সম্পদ বলা হয়, বা মূল্যবোধের কর্তৃত্বমূলক বন্টন বলা হয়। তো এই সম্পর্কিত একটা বিষয় হিসেবে এটাকে অভিহিত করা হয়েছে। এবার আমরা ক্ষমতা এবং প্রভাব এই বিষয়টাকে নিয়ে যদি কথা বলি, তো রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হলো ক্ষমতা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা পাওয়ার বলে থাকি। কে ক্ষমতা পাবে, ক্ষমতা কিভাবে ব্যবহৃত হবে এবং ক্ষমতা বন্টনের নিয়ম কি হবে, এই সব কিছুই রাজনীতির আলোচ্য বিষয়। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড লাসওয়েল তিনি সংক্ষেপে রাজনীতিকে বলেছেন কে কি পায়, কখন পায় এবং কিভাবে পায়, অর্থাৎ ইংরেজিতে হু গেটস, হোয়াট, হোয়েন, হাউ। এটাই হচ্ছে রাজনীতির মূল বিষয়। তো এই রাজনীতির কিছু বৈশিষ্ট্যের কথা যদি আমরা বলি, প্রথমত বলবো, এক নম্বরে বলবো সংঘাত এবং সহযোগিতা, ইংরেজিতে কনফ্লিক্ট অ্যান্ড কোঅপারেশন। অর্থাৎ রাজনীতি হলো সংঘাত এবং সহযোগিতার একটি মিশ্রণ। সমাজের বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের মধ্যে সংঘাত তৈরি হয়, আবার সেই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য সহযোগিতারও প্রয়োজন হয়। দুই নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ ডিসিশন মেকিং। তো রাজনীতির মাধ্যমে সমাজের জন্য বাধা ধরা বা বাধ্যতামূলক সিদ্ধান্তগুলো নেওয়া হয়। তিন নম্বরে আমরা বলবো যে রাষ্ট্রীয় কার্যকলাপ, অর্থাৎ স্টেট অ্যাক্টিভিটিস। তো সাধারণত রাজনীতি বলতে রাষ্ট্রীয় সরকার, আইন, প্রশাসন ইত্যাদি প্রতিষ্ঠানগুলোর কার্যকলাপকেই বোঝানো হয়ে থাকে। 4 নম্বরে আমরা বলবো এটা হচ্ছে একটা সর্বব্যাপী প্রক্রিয়া, যে শুধু রাষ্ট্রের মধ্যে নয়, পরিবার, স্কুল, ক্লাব বা যে কোনো সংগঠিত গোষ্ঠীর মধ্যেও ক্ষমতা বন্টন বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে এক অর্থে রাজনীতি বলা যায়। তো এবার আমরা আলোচনা করব যে রাজনীতি বোঝার বিভিন্ন পদ্ধতি যেটা আমাদের এই ইউনিটের মধ্যে রয়েছে। প্রথম
ভাগে ছিল আমাদের যে হোয়াট ইজ পলিটিক্স, রাজনীতি বলতে আমরা কি বুঝি। তো এখানে আমাদের রাজনীতির অর্থ, রাজনীতি শব্দের উৎপত্তি বা রাজনীতির কী কী বৈশিষ্ট্য, ওই বিষয়গুলো আমাদের জানতে হবে। আর এখন আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে রাজনীতি বোঝার বিভিন্ন পদ্ধতি। তো রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতির প্রকৃতি, কাঠামো এবং কার্যকারিতা বোঝার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, যেগুলোকে আমরা ইংরেজিতে অ্যাপ্রোচেস বলে থাকি, এগুলো ব্যবহার করেছেন। তো এগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? যেমন এক নাম্বার হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতি, যেটাকে আমরা মডার্ন অ্যাপ্রোচ বলে থাকি। এই ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, মডার্ন অ্যাপ্রোচ দুটোই খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। এগুলোর উপর তোমাদের পরীক্ষাতে বারবার ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। তো ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা ঐতিহ্যবাহী যে পদ্ধতি, তো এই পদ্ধতিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নে প্রধান ভূমিকা নিয়েছিল। এগুলো মূলত মূল্যবোধ, তারপর নৈতিকতা, আদর্শ, তারপর আইনি প্রতিষ্ঠানগুলোর উপর জোর দিয়ে এগুলো সাধারণত গড়ে উঠেছে। তো এগুলোকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। যেমন একটা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি, অর্থাৎ হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। অর্থাৎ ট্র্যাডিশনাল অ্যাপ্রোচগুলোর মধ্যে এক নম্বরে আসবে আমাদের হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ বা ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। তো এই পদ্ধতি রাজনীতিকে ইতিহাসের প্রেক্ষাপটে এবং অতীতের ঘটনা ও প্রতিষ্ঠানগুলোর বিকাশের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়। তো এর মাধ্যমে কোনো দেশের সংবিধান কিভাবে গড়ে উঠলো বা কোনো রাজনৈতিক আদর্শের উদ্ভব কিভাবে হলো তা বিশ্লেষণ করা হয়। এরপর আরেকটা আসবে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, যেটা হচ্ছে দার্শনিক পদ্ধতি। তো এটি রাজনীতির নৈতিক লক্ষ্য, যেটাকে মোরাল গোলস আমরা বলে থাকি, এবং আদর্শ মূল্যবোধ অর্থাৎ আইডিয়াল যে ভ্যালুস, এগুলো নিয়ে আলোচনা করে। তো এই পদ্ধতি জোর দেয় সাধারণত রাজনীতি কেমন হওয়া উচিত, অর্থাৎ হোয়াট অট টু বি, তার উপর। যেমন প্লেটো বা অ্যারিস্টটলের ন্যায় বিচার বা আদর্শ রাষ্ট্র নিয়ে আলোচনা এই পদ্ধতির অংশের মধ্যে পড়ে। তো আরেকটা আছে আইনগত পদ্ধতি, যেটাকে বলা হয় লিগ্যাল অ্যাপ্রোচ। তো এই পদ্ধতিটা সাধারণত রাজনীতির আলোচনাকে আইন, সংবিধান, সরকারি বিধি এবং আইনি প্রতিষ্ঠানগুলোর কাঠামো এবং কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ রাখে। তো এটি আইনি কাঠামোর মধ্যে রাজনীতির আনুষ্ঠানিক দিকটিকে বোঝাতে সাহায্য করে থাকে। তো এগুলো হচ্ছে সাধারণত ট্র্যাডিশনাল মেথডস বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। এবার আমরা যে অ্যাপ্রোচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, অর্থাৎ আধুনিক পদ্ধতি। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষত 1950-এর দশকে এই আধুনিক পদ্ধতিগুলোর জন্ম হয়েছে। এগুলো ঐতিহ্যবাহী যে পদ্ধতিগুলো, এগুলোর সীমাবদ্ধতা কাটিয়ে রাজনীতির বাস্তব বা অভিজ্ঞতামূলক যে দিক রয়েছে এবং মানুষের আচরণ বোঝার যে উপায়গুলো, এগুলোর উপর জোর দেয়। তো আচরণবাদী পদ্ধতি রয়েছে এর মধ্যে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলে থাকি। তো এটি মূলত রাজনৈতিক অভিনেতা বা মানুষের আচরণ, অর্থাৎ পলিটিক্যাল বিহেভিয়ার যেটা, এটা অধ্যয়নের উপর জোর দেয়। অর্থাৎ মানুষ কেন ভোট দেয়, কিভাবে সিদ্ধান্ত নেয় বা কেন বিক্ষোভে অংশ নেয়, তো এই বিষয়গুলো নিয়ে সাধারণত আলোচনা করে। তো এই পদ্ধতির মূল কথা কি? মূল কথা হলো পর্যবেক্ষণ, তারপর যাচাইযোগ্য তথ্য এবং বৈজ্ঞানিক পদ্ধতি, এগুলোকে ব্যবহার করে রাজনীতিকে ব্যাখ্যা করা। আরেকটা পদ্ধতি রয়েছে এই মডার্ন অ্যাপ্রোচের মধ্যে, যেটা হচ্ছে সিস্টেম অ্যাপ্রোচ, অর্থাৎ ব্যবস্থাগত পদ্ধতি। তো মূলত ডেভিড ইস্টন তিনি এই পদ্ধতির প্রবক্তা। এই পদ্ধতি রাজনীতিকে একটা ব্যবস্থা বা সিস্টেম হিসেবে দেখে, যেখানে পরিবেশ থেকে চাহিদা, অর্থাৎ ইংরেজিতে যেটাকে ডিমান্ডস বলা হয়, সমর্থন, তো এগুলো ইনপুট হিসেবে আসে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলোকে সিদ্ধান্ত বা নীতি, অর্থাৎ আউটপুট হিসেবে পরিবেশন করে এবং সমাজে এর প্রভাব বা পুনঃ প্রতিক্রিয়া তৈরি হয়। এবার আরেকটা পদ্ধতি তোমরা পাবে, যেটা হচ্ছে যোগাযোগ পদ্ধতি, অর্থাৎ কমিউনিকেশন অ্যাপ্রোচ। তো কার্ল ডয়েশ এর সাথে যুক্ত, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানী কার্ল ডয়েশ এই কমিউনিকেশন অ্যাপ্রোচের সাথে যুক্ত। তো এই পদ্ধতি রাজনীতিকে তথ্য প্রবাহ, অর্থাৎ ফ্লো অফ ইনফরমেশন এবং যোগাযোগের নেটওয়ার্ক হিসেবে দেখে। তো সিদ্ধান্ত গ্রহণ, তারপর রাজনৈতিক সংস্কৃতি এবং ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তথ্যের আদান প্রদান কীভাবে কাজ করে তা বোঝা এর লক্ষ্য। তো যুক্তিসঙ্গত পছন্দের পদ্ধতি রয়েছে আরেকটা, রেশনাল চয়েস অ্যাপ্রোচ। এই পদ্ধতি ধরে নেয় যে রাজনৈতিক অভিনেতা, যেমন বিভিন্ন ভোটার, নেতা, আমলা, তারাই হচ্ছে রাজনৈতিক অভিনেতা।
যে তাদের ব্যক্তিগত স্বার্থকে সর্বাধিক করার জন্য সর্বদা যুক্তিসঙ্গতভাবে কাজ করে। তারা ব্যয় এবং সুবিধার হিসাব করে তাদের পছন্দ নির্ধারণ করে। তো আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে উত্তর আধুনিক পদ্ধতি, পোস্ট মডার্ন অ্যাপ্রোচ। তো এই দৃষ্টিভঙ্গিটি ক্ষমতা এবং জ্ঞানের সম্পর্ক, পাশাপাশি ভাষার ভূমিকা এবং তথাকথিত যে সত্য, এই ধারণাগুলোকে প্রশ্ন করে। এটি সমাজের প্রথাগত ধারণা এবং মহান যে আখ্যানগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেয় এবং বিভিন্ন গোষ্ঠীর পরিচয়ের রাজনীতি নিয়ে আলোচনা করে। তো সুতরাং আমরা দেখলাম যে রাজনীতি হলো সমাজের কর্তৃত্বমূলকভাবে মূল্যবোধ এবং সম্পদের বন্টনের একটা অপরিহার্য প্রক্রিয়া, যার কেন্দ্রবিন্দুতে থাকে ক্ষমতা অর্থাৎ পাওয়ার। তো ঐতিহ্যবাহী পদ্ধতিগুলো রাজনীতির আইনি, নৈতিক এবং ঐতিহাসিক দিকগুলির উপর আলোকপাত করে, যেখানে আধুনিক পদ্ধতিগুলো আরও বৈজ্ঞানিক, তারপর অভিজ্ঞতামূলক এবং আচরণ ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে রাজনীতিকে বোঝার চেষ্টা করে। তো রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে এই সবকটি পদ্ধতির গুরুত্ব জানা আমাদের জন্য অপরিহার্য। তো মোটামুটি এই বিষয়গুলোই আমাদের এই ফার্স্ট ইউনিটের মধ্যে রয়েছে। তো এগুলো সম্পর্কে তোমাদের ধারণা অবশ্যই থাকতে হবে, কারণ অনেক সময় আনকমন কোশ্চেনও পরীক্ষাতে আসে। তো যদি বিষয়বস্তুগুলো সম্পর্কে তোমাদের কিছুটাও ধারণা থাকে, তখন দেখা যায় যে পরীক্ষাতে কিছুটা হলেও লেখা যায়। তো এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিট কন্টিনিউ করব, আমাদের সাথে থাকবে এবং প্রত্যেকটা ইউনিটের আলোচনা তোমরা দেখবে, বুঝবে। আর পাশাপাশি আরেকটা ইনফরমেশান হচ্ছে আমাদের স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা গুগল প্লে স্টোরে পাওয়া যায়। ওই স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি যখন তোমরা ইনস্টল করে নেবে, তো এখানে তোমরা তোমাদের সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন পাবে, তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর পাবে, এমনকি তোমাদের অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে সেই অ্যাসাইনমেন্টের উত্তর সবগুলো পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের কমপ্লিট সলিউশন আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে পাবে। এবং সারা ত্রিপুরার সবগুলো কলেজ থেকে ছাত্রছাত্রীরা আমাদের অ্যাপের মধ্যে রেজিস্ট্রেশন করছে এবং আমাদের সাথে অনলাইনে স্টাডি করছে। তো তুমি যদি অনলাইনে স্টাডি করতে চাও, তোমার পড়াশোনাটাকে যদি আরও অনেকটা সহজ করে তুলতে চাও, তাহলে আমাদের প্ল্যাটফর্মে আসতে পারো। তো আমাদের প্ল্যাটফর্মে আসার জন্য গুগল প্লে স্টোর থেকে তোমাকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে আমাদের নেক্সট টপিকের আলোচনা নিয়ে।